পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রতিরোধ ফ্রন্টকে নিরবিচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাবে ইরান, সেনাপ্রধানের হুঁশিয়ারি। পরেই জানাবো দিশেহারা তেল আবিব, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর রেকর্ড সংখ্যক হামলা, 40 লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রে। এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র নিজের গ্রহণযোগ্যতা নষ্ট করেছে বলে মন্তব্য রাশিয়ার। পরেই জানাবো ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের আলোচনায় জার্মানিও যুক্ত হবে বলে মুখপাত্রর মন্তব্য। এবং সর্বশেষ জানাবো পরমাণু অস্ত্র নিয়ে রাশিয়ার সাবেক সৈনিকের স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রতিরোধ ফ্রন্টকে নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে যাবে ইরান, সেনাপ্রধানের কঠিন বার্তা। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছে, বর্ণবাদী ইসরায়েল সরকারের হামলা মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্টকে তাদের বৈধ ও ন্যায়সঙ্গত লড়াই নিরবিচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাবে ইরান। জেনারেল মুসাবি তেহরানে এক অনুষ্ঠানে বলেছেন, গাজা যুদ্ধ পরবর্তী সময়ের জন্য ইহুদিবাদী ইসরায়েলের কাছে কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার 1 বছরেরও বেশি সময় পর এখন ইসরায়েল একটি চরম অচল অবস্থার মুখে পড়েছে। নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ার কারণে দখলদার সরকার যুদ্ধ পরবর্তী সময়ের জন্য কোনো পরিকল্পনা তুলে ধরতে পারছে না। ইরানের সেনাপ্রধান বলেন, প্রতিরোধ ফ্রন্ট এখনও পূর্ণ শক্তিতে বিদ্যমান এবং তারা বিগত 1 মাসে ইহুদিবাদী সরকারকে বড় ধরনের আঘাত করেছে। তিনি আরো বলেন, দাম্ভিক শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট হচ্ছে প্রধান রক্ষা কবচ। জেনারেল মুসাবি বলেন, প্রতিরোধ শুধু সামরিক খাতে সীমাবদ্ধ নয়, বরং এটির মধ্যে শক্তি ও সক্ষমতার সবগুলো উপাদান বিদ্যমান। তিনি বলেন, গত বছরের আল-আকসা তুফান অভিযানের নেতৃত্ব দিয়েছে হামাস এবং সেটি ছিল একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ওই অভিযানের ফলে ইসরায়েলের পশ্চিমা শাসক গোষ্ঠীগুলোর মধ্যে দ্বিধা বিভক্তিও দেখা যায়। জেনারেল মুসাবি বলেন, সবচেয়ে সন্দেহবাতিক মানুষটিরও এখন আর এ ব্যাপারে সংশয় নেই যে ইহুদিবাদী ইসরায়েল আর 25 বছরেরও কম সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে। দিশেহারা তেল আবিব, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর রেকর্ড সংখ্যক হামলা, 40 লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দিনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল হিজবুল্লাহ একদিনে ইসরায়েলের বিরুদ্ধে 51টি অভিযান চালিয়েছে বলে প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে গত মাসে হিজবুল্লাহ একদিনে সর্বোচ্চ 48টি অভিযান চালিয়েছে। হিজবুল্লাহর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের 150 কিলোমিটার গভীরে গিয়ে আশদোদ নৌঘাটিতে আঘাত হানে। এছাড়া তেল আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম সেনা ঘাটিতেও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম হয়। এসব হামলায় 350টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এবং এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে 543 বার সাইরেন বেজে ওঠে। ফলে প্রায় 40 লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যায়। এসব রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যদিও সেসব ক্ষতির বিবরণ তেল আবিব প্রকাশ করেনি। তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোরও খবর দিয়েছে হিজবুল্লাহ। সেই সঙ্গে হাইফা নৌঘাটি, আক্কা শহরের গ্লিড ও স্রাগা সামরিক ঘাঁটি এবং সাফাত শহরে দাদো সেনা ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন। হিজবুল্লাহর যোদ্ধারা উত্তর ইসরায়েলে অবস্থিত ইহুদি অবৈধ বসতিগুলো লক্ষ্য করেও রকেট হামলা চালিয়েছে। যেসব বসতিতে হামলা চালানো হয়েছে সেসবের মধ্যে রয়েছে কিরিয়াত শামনা, মেটুল্লা, মানারা, সাফাত, মালত, তারশিহা, মেরন ও আভিভিম। ইসরায়েলে আক্রমণ চালানোর পাশাপাশি দক্ষিণ লেবানন ইহুদিবাদী সেনাদের স্থল হামলা প্রতিহত করার কাজেও বেশ সাফল্য দেখিয়েছে হিজবুল্লাহ। তারা 6টি ইসরায়েলি মেরুকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এর মধ্যে একটি অভিযানেই ধ্বংস হয়েছে 3টি ট্যাঙ্ক। ইহুদিবাদী সেনারা বাইদা ও খিয়াম গ্রাম থেকে পিছু হটতেও বাধ্য হয়েছে। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র নিজের গ্রহণযোগ্যতা নষ্ট করেছে বলছে রাশিয়া। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরেকটি প্রস্তাবে ভেটো দিয়ে মার্কিন সরকার নিজের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও নষ্ট করেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। নিরাপত্তা পরিষদের 10 অস্থায়ী সদস্য দেশের তৈরি করা প্রস্তাবটিতে আমেরিকা ভেটো দেওয়ার পর জাতিসংঘ নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি প্লোচিস্কি এই মন্তব্য করেন। তিনি বলেন,
বলেন, জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশের মতামতের বিপক্ষে গিয়ে আমেরিকা তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। রাশিয়ার এই সিনিয়র কূটনৈতিক বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে মধ্যপ্রাচ্য বিষয়ক কাজে বাধা সৃষ্টি করার এই প্রচেষ্টার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন নিজের গ্রহণযোগ্যতার যে কলঙ্ক কালিমা লেপন করেছে তা কখনো মুছে যাবে না। তবে আমেরিকার বাধা সত্ত্বেও গাজা উপত্যকায় ভয়াবহ রক্তপাত বন্ধ করার জন্য রাশিয়া চেষ্টা চালিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফুকং অবিলম্বে গাজা উপত্যকায় নিঃশর্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানিয়ে বলেন, এর ফলে অবরুদ্ধ ওই উপত্যকায় আরও বহু মানুষের প্রাণহানি ঘটবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 10 অস্থায়ী নির্বাচিত সদস্যের আলজেরিয়া, ইকুয়েডর, জাপান, মোজাম্বিক, মাল্টা, দক্ষিণ কোরিয়া, সিরিয়া লিওন, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড ও গায়ানা সম্প্রতি গাজা উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেন। গত বুধবার প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী মিলিয়ে 14টি দেশই ভোট দেওয়া সত্ত্বেও ইসরায়েলের প্রধান দোসর আমেরিকা ভেটো ক্ষমতা প্রয়োগ করে। গত বছরের 7 অক্টোবর গাজা ইসরায়েলি ভয়াবহ হামলা শুরুর পর থেকে এ নিয়ে চতুর্থবার যুদ্ধবিরতির প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিল আমেরিকা। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের আলোচনায় জার্মানিও যুক্ত হবে বলে মন্তব্য মুখপাত্রের। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সহ আরও কিছু ইস্যুতে ব্রিটেন, জার্মান, ফ্রান্সের সঙ্গে তেহরানের আলোচনায় জার্মানিও যুক্ত হবে বলে ঘোষণা করেছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াগনার রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের পরমাণু ইস্যুর পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে সম্ভাব্য আলোচনায় জার্মানি যোগ দেবে বলে আমি নিশ্চিত করছি। তবে তিনি সম্ভাব্য এই আলোচনা সময় বা স্থান জানাননি। তবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভানসি 3 ইউরোপীয় দেশের সঙ্গে উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা করতে নরওয়ের রাজধানী আসলোয় পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। এর আগে ইরান 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে গাজা পরিস্থিতি এবং পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইইএ এর বোর্ড অব গভর্নরদের বৈঠকে তিনি এই 3 ইউরোপীয় দেশের আনা একটি প্রস্তাব পাশ হয়। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটিতে দাবি করা হয়, তেহরান আইইএ কে ঠিকমতো সহযোগিতা করছে না। প্রস্তাবে আগামী বছরের শরতের মধ্যে ইরানের সর্বশেষ পরমাণু তৎপরতা সম্পর্কে একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়। ওই প্রস্তাবের ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থার ডেপুটি চেয়ারম্যান বেহরুজ কামাল বান্দি শুক্রবার বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নতুন সিরিজের আধুনিক সেন্ট্রিফিউজ স্থাপন করা হবে। তিনি সাফ জানিয়ে দেন, ওই প্রস্তাব পাশের পর আমরা তাৎক্ষণিকভাবে আমাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা শুরু করেছি। আমরা উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করব। পরমাণু অস্ত্র নিয়ে রাশিয়ার সাবেক সৈনিকের স্বীকারোক্তি। রাশিয়ার একজন সাবেক সৈনিক একটি পরমাণু ঘাঁটির ভেতরের গোপন তথ্য প্রকাশ করেছেন, যা রুশ পারমাণবিক বাহিনীর কার্যপ্রক্রিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় তার এই সাহসী পদক্ষেপ তাকে জীবনের ঝুঁকিতে আছে, কারণ রাশিয়া নিরাপত্তা সংস্থা এখনও তাকে খুঁজছে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের মধ্য থেকেই রুশ পরমাণু বাহিনীর একটি ঘাঁটি পূর্ণযুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়। সাবেক রুশ পরমাণু কর্মকর্তা জানান, সেদিন তাদের ঘাঁটিতে অস্ত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ব্যবহার করার নির্দেশ ছিল। তিনি আরো বলেন, যুদ্ধ শুরু হলে আমাদের দায়িত্ব ছিল সমুদ্র এবং আকাশপথে অস্ত্র মোতায়েন করা, এমনকি পারমাণবিক আক্রমণ চালানোর প্রস্তুতিও ছিল। অ্যান্তনের বক্তব্য অনুযায়ী যুদ্ধের প্রথম দিন থেকেই ঘাঁটি সম্পূর্ণভাবে সিল করে রাখা হয়। ঘাঁটির সদস্যরা শুধু রাষ্ট্রীয় টেলিভিশন দেখতে পেতেন এবং বাহিরের কোনো সংস্পর্শে যাওয়া নিষিদ্ধ ছিল। তিনি আরো জানান, পরমাণু বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়োগ দেওয়া হয়, যেখানে সাধারণ সেনা সদস্যদের তুলনায় তাদের বেতনও বেশি এবং যুদ্ধে পাঠানো হয় না। অ্যান্তন আরো জানান, পরমাণু ঘাঁটিতে কাজ করার সময় তার দায়িত্ব ছিল নিরাপত্তা বাহিনী পরিচালনা করা এবং ঘাঁটির গোপনীয়তা বজায় রাখা। তবে যুদ্ধের কিছুদিন পর তাকে একটি অপরাধমূলক নির্দেশ দেওয়া হয়, তার সৈনিকদের সঙ্গে বক্তৃতায় প্রচার করতে হবে যে ইউক্রেনের সাধারণ নাগরিকরাও শত্রু এবং তাদের ধ্বংস করা উচিত। অ্যান্তনির মতে এটি মানবাধিকার লঙ্ঘন এবং
এবং যুদ্ধ অপরাধ বিবেচিত হওয়ায় তিনি নির্দেশটি মানতে অস্বীকৃতি জানান। নিজের জীবনের ঝুঁকি উপলব্ধি করে অ্যান্তন দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। অ্যান্তনের মতে রাশিয়ার সঙ্গে সৈনিকের যুদ্ধের বিরোধী, কিন্তু তাদের কথা বলার সুযোগ নেই। এই ঘটনা রাশিয়ার পরমাণু বাহিনীর কার্যপ্রক্রিয়া, যুদ্ধকালীন প্রস্তুতি এবং সৈনিকদের উপর চালানো চাপ সম্পর্কিত। অ্যান্তনি যেমন বলেছে, আমি চাই বিশ্ব জানুক যে আমাদের অনেকেই এই যুদ্ধের বিপক্ষে। সূত্র বিবিসি।